শিক্ষার কমিশন নাই, যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবে, রাজনীতি ইতিহাস জানতে পারবে। যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারব, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই কথাগুলো আমি বারবার এই জন্য বলছি যে আমাদের শুধুমাত্র ওই আন্দোলন, শুধুমাত্র আপনার সংগঠন এটা বললেই চলবে না। সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞান চর্চাটা করতে হবে, এবং জ্ঞান চর্চাই হবে আমাদের এই প্রতিষ্ঠানের মূল কেন্দ্র। তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। সেই জন্যই যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে, জানতে হবে, প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি নিজে ছাত্র রাজনীতি প্রোডাক্ট, আমি সে অনেক আগে, তোমাদের বহু আগে 60-এর দশকে আমি ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের সময়ে আমাদের সংগঠন সেল তৈরি করতে, স্টাডি সেল, পড়াশোনার জন্য সেল গঠন করা হতো। সেখানে পড়াশোনা হতো, পরীক্ষা হতো, তারপরে প্রমোশন হতো। পদের প্রমোশন নির্ভর করত যে আমি কতটুকু জানি তার উপরে। এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্রদের মধ্যে, তাহলে নিঃসন্দেহে ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন। আমি এই অনুরোধ রাখবো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো নিয়ে আসতে হবে। গোটা পৃথিবী এখন একটা বলা যেতে পারে ট্রানজিশনাল পিরিয়ডে আছে। ডান দিকে যাচ্ছে, বাম আর ডান দিকে যাচ্ছে তারা, অর্থাৎ কিছুটা উগ্রবাদ, কিছুটা জোর করে চাপিয়ে দেওয়া, কিছুটা সাধারণ মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থ সিদ্ধি করার জন্য যেন রাষ্ট্রগুলো সেই দিকে যাচ্ছে এবং জনগণও সেই দিকে যাচ্ছে। কারণ সাম্প্রতিককালে যে ভোটগুলো হয়েছে, নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখলাম যে এমন এমন ব্যক্তি নির্বাচিত হচ্ছেন যারা ঠিক জনগণের পক্ষের লোক নন। আজকাল তোমরা খেয়াল করে দেখবে যে আলোচনা হয়, যে কথাবার্তা হয়, সেখানে সাধারণ মানুষের কথা খুব কম থাকে। আমাদের দলের প্রতিষ্ঠাতা, যার আদর্শের উপর ভিত্তি করে তোমরা ছাত্র সংগঠন করছো, ছাত্রদল, তিনি কিন্তু পুরোপুরিভাবে ওই সাধারণ মানুষের মানুষ ছিলেন। তার প্রতিটি কাজে, তার প্রতিটি কথায় ওই সাধারণ মানুষের উন্নতি কি করে হবে, তার আয় কি করে বাড়বে, তার সন্তানেরা কিভাবে ভালো থাকবে, এই যে চিন্তা, এই চিন্তা তিনি করতেন। যার ফলে তিনি যখন গণতন্ত্রে ফেরত আসলেন, সেই ফেরত আসার পরে প্রথম কাজ যে নিয়েছিলেন সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এবং অর্থনৈতিক সংস্কারের মধ্যে প্রথম যে কাজটি তিনি করেছিলেন, যে তার আগে বাংলাদেশ ছিল একটা বদ্ধ অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলে একটা ভুল ধারণা দিয়ে সমস্ত মানুষের যে মেধা আছে, তার যে নিজেকে বিকশিত করবার যে ক্ষমতা আছে, তার নিজে যে উদ্যোগী হওয়ার যে ক্ষমতা আছে, তার নিজে যে বিনিয়োগ করবার ক্ষমতা আছে, সেটাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটাকে পরিবর্তন করে বেসরকারি খাতে বিনিয়োগ, মুক্ত বাজার অর্থনীতি চালু করেছেন। ফলে কি হয়েছে, অর্থনীতিতে একটা নতুন ধারা, একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে, যে ধারার মধ্য দিয়ে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। কৃষিতে তিনি বিপ্লব করেছিলেন। আমার সময় দুঃশাসনের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষাধিক মানুষ না খেতে পেয়ে মরে গিয়েছিল। অতি অল্প সময়ের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত হয়ে গেল। এটা শুধুমাত্র তার যে বিপ্লবী চিন্তা ছিল, যে কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, সেই কৌশলটি তিনি সফল করেছেন। তিনি নিজে গ্রামে গ্রামে ঘুরতেন, রাস্তায় রাস্তায় চলতেন। এটা ছিল তার খাল খনন কর্মসূচি। আরেকটা কাজ ছিল যেটা নিয়ে তিনি সেই কাজটি এগিয়ে নিয়ে যেতেন, অর্থাৎ দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের অবস্থার পরিবর্তনের জন্য সেই কাজগুলো তিনি করেছিলেন। শিক্ষা, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার করেছে, সংস্কার কমিশন তৈরি করেছে। শিক্ষার কমিশন নাই, শিক্ষার উন্নয়ন কিভাবে হবে তার কমিশন নেই।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে কোনো খাত হয়ে থাকে সেটা হচ্ছে শিক্ষা খাত। তোমরা ভালো বলতে পারবে আমার চেয়ে। প্রথম থেকেই যখন আমরা এই আন্দোলন শুরু করি সেই 15 বছর আগে থেকে, তখন থেকেই কিন্তু ছাত্রদল তার ভূমিকা রাখছে। আর এই শেষ সময় শুধু 36 দিনে তার ফ্যাসিস্টরা উঠে যায়নি, 15 বছরের আন্দোলনে ত্যাগে রক্তে কিন্তু ফ্যাসিস্টদেরকে হারতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই এই 36 দিন ছিল একটা চূড়ান্ত যে আন্দোলন, সেই আন্দোলনের শেষ পর্যায়ে, সেই পর্যায়ে নিঃসন্দেহে আমাদের ছেলেরা তাদের অবদান রেখেছে। আমরা একটা হিসাব দেখেছি আমাদের, সেই হিসাবে দেখেছি যে এই প্রায় 2000 ছেলে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। আমি আমার ঠাকুরগাঁ জেলার কথা বলতে পারি, 9 জন যে শহীদ হয়েছে সেই 9 জনের মধ্যে 7 জনই হচ্ছে আমার ছাত্র দলের। তাই এই কথা যারা বলেন যে ছাত্র দলের কোনো ভূমিকা ছিল না, বিএনপির কোনো ভূমিকা ছিল না, আমার মনে হয় তাদের সঠিকভাবে উপলব্ধি করা দরকার, তথ্যগুলো নেওয়া দরকার, তারপরে সে কথাটা বললে সেটা ভালো হবে। আজকে একটা অত্যন্ত ক্রান্তিকালে আমরা কিন্তু বাস করছি, এবং এই ক্রান্তিকালটা হচ্ছে যে একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদী অবস্থান থেকে, একটা শাসন থেকে আমরা একটা গণতান্ত্রিক শাসনে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছে। গোটা দেশের মানুষ এখন সেটাই চায় যে অতি দ্রুত যেন তারা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত 7 মাস আমরা সেই জায়গায় যেতে পারিনি, কারণ আমরা দেখছি যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম আমি আপনারা ঠিক খেয়াল করেননি, কিন্তু এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করবো যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই যে খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বলেছিলাম না? তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে
আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের ছাত্রদল ছেলেদের একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোনো বিকল্প নেই। জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে। তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারবো যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো।